নমস্কার, দিবর্ণাস ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে সবাইকে স্বাগত। দার্জিলিংয়ের দুটো ব্লগ শেয়ার করে ফেলেছি। আর তোমরা অলরেডি জানো যে আমরা টাইগার হিল ঘুরতে এসেছিলাম। এবার সেই দিনের একই দিনেরই ব্লগ এটা, সেই দিনেরই ব্লগের পার্ট 2। তো একটা ব্লগে যেহেতু সব কিছু শেয়ার করা যায়নি তাই জন্য, তো যাই হোক, টাইগার হিল ঘুরে আমরা কিন্তু চলে এসেছি বাতাসিয়া লুপে, আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো বাতাসিয়া লুপে এসে ফার্স্টে তো টিকিট কাটতে হবে এন্ট্রি ফিজের জন্য। তো এখানে এন্ট্রি ফিজ কিন্তু 50 টাকা পার হেড, মানে আমরা 4 জন ছিলাম তো আমাদের 200 টাকা পড়েছিল। তো সামনে টিকিট কেটে এই দেখো আমরা ভেতরে ঢুকেও পড়েছি। তো ভেতরে আগে মা, ভাই, আমার মেয়ে ওরা কিন্তু আগেই ভেতরে চলে গেছিলো, আমি আর আমার বর এবার যাচ্ছি। বেশ ভাল লাগছিল বাতাসিয়া লুপে এসে। মানে এতদিন তো আমি ফার্স্ট দার্জিলিংয়ে এসেছি, মানে এটা যেমন আমার মেয়ের ফার্স্ট হিল ভিজিট, তেমন কিন্তু আমাদেরও দার্জিলিংয়ের ফার্স্ট ভিজিট। তো আমার কাছে তো খুব স্পেশাল ছিল, কারণ এতদিন এই বাতাসিয়া লুপ অন্যজনের ছবিতে ভিডিওসে দেখেছি, আজকে যখন নিজে এসেছি বেশ ভাল লাগছিল জিনিসটা। তো এই ফার্স্টে একটু প্রথমে সামনের দিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কেমন জায়গাটা না কি এরকম, কিন্তু দিনটা তো ভীষণ মেঘলা ছিল, তাই জন্য স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছিল না। আমাদের ভীষণ মন খারাপ ছিল যে রোদ ঝলমলে দার্জিলিং কিন্তু আমরা দেখতে পাইনি। তো যাই হোক, সামনেখানে কিছু কিছু স্টলস ছিল, যেমন হচ্ছে চায়ের স্টল, ছোট ছোট জিনিসের স্টল, সোয়েটার, চাদর, এগুলোর অনেকগুলোই প্রায় স্টল ছিল। স্টলগুলোকে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দেখো একটা গাছ সামনে দেখতে পেলাম ফুলের, কি ভীষণ সুন্দর লাগছিল গাছটা দেখতে। ক্যামেরায় হয়তো আমি অতটা ধরে তুলতে পারিনি। তো ব্যাস একটু এদিক ওদিক ঘুরে আর দেরি না করে চলে গেলাম হচ্ছে ড্রেস পরতে। ড্রেস মানে দার্জিলিংয়ের সেই স্পেশাল ড্রেস। এখানে না ড্রেসটার ভাড়া আমি যতদূর সম্ভব আমার মনে পড়ছে 50 টাকা করে এক একটা ড্রেসের ভাড়া ছিল। আমি ভুলও হতে পারি, কারণ এই মুহূর্তে আমি যখন ব্লগটা এডিট করছি আমার না ঠিক মনে পড়ছিল না। তো যতদূর মনে আছে 50 টাকা করেই হয়তো ছিল। আমি যদি ভুল হই তাহলে তোমরা কমেন্টে জানিও যে 50 টাকা না আরও বেশি বা কম। ওখানে গিয়ে অনেক কালারেরই ড্রেস থাকে, ওখানে তোমার পছন্দের মতন কালার তোমাকে বেছে নিতে হবে। তো আমিও মাকে বললাম যে আমার জন্য একটা ড্রেস বেছে দিতে। তো মা গিয়ে ওখানটাতে বিভিন্ন টাইপেরই ড্রেস দেখছিল, তার মধ্যে দুটো লাল কালারের ড্রেস মায়ের পছন্দ হয়েছিল। এই দেখো, এই একটা লাল কালারের ড্রেস আর আরেকটা লাল কালারের ছিল এই একটা। তো এই উপরের ড্রেসটাই আমি লাস্টে বেছে নিলাম। আর আমি বলছিলাম যে এই সেম লাল কালারের মধ্যে যদি আরেকটা ড্রেস পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, আমি আমার মেয়েকে পরাতাম আর দুজনে মিলে কম্বাইন করে পরতাম। তো ওনারা বললেন তো লাল তো পরের কথা, বাট এত ছোট বাচ্চার ড্রেস পাওয়াটা একটু চাপের ব্যাপার। তো আমিও দিদিকে বলছিলাম যে প্লিজ আন্টি একটুখানি খুঁজে দেখলে ভালো হতো, একটু বড় বা ছোট হলেও কোনো প্রবলেম নেই, ম্যানেজ করে নেওয়া যাবে। তো আন্টি বলল যে হ্যাঁ ঠিক আছে, আমরা দেখছি। তো ব্যাস এই আমাকে ড্রেসটা তো পরিয়ে দিচ্ছিল, আমার তো বেশ ভালোই লাগছিল দেখতে। একের পর এক বিভিন্ন সাজগুলো, মানে বেশ ভালোই লাগছিল, একদম অন্যরকম সাজ। তো এটা সচরাচর তো দেখা যায় না দার্জিলিং ছাড়া এই জিনিসটা। তো বেশ ভালোই লাগছিল। আর এই করতে করতেই ওনারা আবার আমার হাজব্যান্ডকেও আমি বলছিলাম যে তুমিও হচ্ছে ড্রেসটা পরে নাও, কিন্তু ও তো রাজি ছিল না। ওর বক্তব্য হলো তুমি করো, মানে পড়ো, বাট আমাকে প্লিজ এগুলোর মধ্যে টেনো না। আমি ওকে বলছিলাম সবাই পড়েছে, তুমিও প্লিজ একটু পড়ো, মানে অনেক রিকোয়েস্ট করায়, সবাই বলায়, তারপরে ও রাজি হলো। তো আমি চেয়েছিলাম যে ওর আর আমার কম্বাইন করে পড়তে, মানে নীল আর আমি লাল। তো নীল পড়ছে, মুখ দেখে আশা করি সবাই বুঝতে পারছো যে ও মোটেই পরার ইচ্ছে ছিল না ড্রেসটা। আর হ্যাঁ, সব থেকে ভালো লাগলো যে মেয়ের জন্য কিন্তু লাল ড্রেস পেয়েছে। আমার মেয়ে কিন্তু ফার্স্ট টাইম ভেবেছিলাম মেয়ে হয়তো পরতে চাইবে না বা কিছু, কিন্তু ও কিন্তু খুব আনন্দের সাথে ড্রেসটা পরছিল। মানে ওকে বলেছিলাম মাম্মাম এটা একটা নতুন জামা, তুমি পরো হ্যাঁ। তো ব্যাস ও নতুন জামা পরতে পেয়ে ও খুব আনন্দ ছিল। মানে ও দেখো চুপচাপ দাঁড়িয়ে ছিল আর চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা পরছিল, কোনো রকম ডিস্টার্ব ফিল করেনি। অন্য সময় কিন্তু অজানা কাউকে কিন্তু ও ধারে পাশেও আসতে দেয় না, বাট এই টাইমটাতে ও খুব সুন্দরভাবে পরছিল। আর লাল কালারটা না ওর খুব প্রিয় একটা কালার, যেটা দেখো ওর হাসি দেখো মুখে, খুব আনন্দে ছিল নতুন জামা পরতে পেরে। আর তারপরে দিদিটা বললো যে টুপিটা খুলে দিতে, কারণ ওকে মাথার ওই সব গয়নাগুলো পরাবে। তো এই যে আমরা তিনজনে কিন্তু রেডি, আমার হাজব্যান্ডও রেডি, একদম রেডি। চোখ মুখ দেখে বুঝতেই পারছো মোটেই পড়তে চাইছিল না, যাই হোক। আর এই যে আমার মেয়েও রেডি,
একদম বিন্দাস রেডি, ও খুব আনন্দে ছিল পরে। আর হ্যাঁ, এই যে আমিও রেডি। আমি আর মেয়ে তো আগেই বললাম কম্বাইন করে পড়েছিলাম। তারপরে বাতাসিয়া লুপ ভালো করে ঘুরে সেখানে অনেকগুলো প্রায় ছবি টবি তুলে তারপরে আমরা ওখানে আবার দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম টয় ট্রেন। বাতাসিয়া লুপ টয় ট্রেনে ঘোরানো হয়, অনেকেই হয়তো জানো যারা গেছো। তো দেখলাম টয় ট্রেন আসছে, সেটাও মেয়েকে দেখালাম। মেয়ে এই মানে ফার্স্ট টাইম এই টয় ট্রেনটা এত সুন্দর করে দেখতে পেলো, ওই জন্য মেয়ের জন্যই আরও দাঁড়ানো ওখানটাতে, ওকে দেখিয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম বাতাসিয়া লুপ থেকে রক গার্ডেনের উদ্দেশ্যে, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল রক গার্ডেন। তো চলো রক গার্ডেন গিয়ে দেখা হচ্ছে। বাতাসিয়া লুপ থেকে রক গার্ডেনের ডিস্টেন্স প্রায় অনেকটাই, আর রক গার্ডেনের সেই একদম চড়াই উতরাই রাস্তা, মানে ভীষণ ভয়ানক। তো যাই হোক, রক গার্ডেনে পৌঁছেও গেছি। আর এখানে কিন্তু এন্ট্রি ফিস আছে, এন্ট্রি ফিস তবে কিন্তু ভীষণ সামান্য, 20 টাকা পার হেড এন্ট্রি ফিস লাগবে। আর মানে দিয়ে আমরা 4 জন এবার টিকিট কেটে নিলাম। মানে ভিড়ও ভালোই থাকে, বাট ওই যে বললাম যে একটা রোদ ঝলমলে ওয়েদার আর একটা মেঘলা ওয়েদারটার জন্য মন তো ভীষণ খারাপ হচ্ছিল, যেহেতু ফার্স্ট টাইমেই এসেছি আর ফার্স্ট টাইম এসে মেঘলা ওয়েদার ভীষণ খারাপ লাগছিল। তো কিছু করার নেই, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এবার আমরা চলে গেলাম ভেতরে। তো অনেক শুনেছিলাম রক গার্ডেন নাকি ভীষণ সুন্দর জায়গা, তো ওই জন্যই এলাম। আর ঢুকেই দেখো আমার মেয়ের চোখে পড়েছে এই হাতিটা। মানে ও মানে অ্যানিমালস, বার্ডস এগুলো না ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ঢুকেই হাতিটা দেখেই ও তো এবার হাতিটাকে ধরবে, ওর সাথে কথা বলবে, এই সব করছিল। কিন্তু আবার একটু ভয়ও পাচ্ছিল, যেহেতু অত বড় একটা জিনিস। দেখো ওর লুকসটা দেখো কিভাবে হাতির দিকে তাকিয়েছিল, ও আবার ওর সাথে কথাও বলছিল। তো যাই হোক, এই সমস্ত করে আমরা এবার আস্তে আস্তে উপরে উঠতে শুরু করলাম। আর রাস্তা কিন্তু যথেষ্ট খাড়া রাস্তা, মানে বয়স্ক মানুষদের জন্য ভীষণ চাপের ব্যাপার। যেমন আমার মা পুরোটা উঠতে পারেনি, জাস্ট একটুখানি উঠে মা বসে পড়েছিল, মা আর উঠতে পারেনি। তারপরে আমরাও উঠেছিলাম, বাট ভীষণ কষ্ট হয় উঠতে। মানে যারা যাচ্ছ তাদের কিন্তু যথেষ্ট ভাবনা চিন্তা করেই উপরে যাওয়া উচিত, কারণ নামাটা তো ভীষণ ইজি, জাস্ট 5-7 মিনিটে নেমে যাওয়া যায়, কিন্তু ওঠাটা কিন্তু ভীষণ কষ্টের। চারিদিকের সৌন্দর্য কিন্তু অসাধারণ, পাহাড়ি ঝর্ণা, আহা তার যে সৌন্দর্য আর তার যে আওয়াজ, সেটা যেন শান্তভাবে বসে থেকে শোনার মতো। দারুণ জায়গাটা, খুব সুন্দর। তবে হ্যাঁ, আমি ভীষণ নামার টাইমে প্যানিক করছিলাম, আসার টাইমে মানে যেমন চড়াই উতরাই রাস্তা, একদম খাড়া থেকে ঢালুর দিকে যেন নেমে যাচ্ছিল, আবার হঠাৎ করে উঁচু উঠে যাচ্ছিলো, আবার নেমে যাচ্ছিল। তো আমি আসার সময় কিন্তু ভীষণ প্যানিক করে গেছিলাম, মানে আমি ফার্স্ট টাইম আসছি, তোমাদেরকে আগেও বললাম। তো যাই হোক, এখানে আসার পর আবার ভীষণ এনজয় করেছি। তো অসাধারণ ভিউ দেখে আমরা মোটামুটি অনেকক্ষণই টাইম লেগেছিল। আর হ্যাঁ, আমরা কিন্তু একদম লাস্ট অবধি উঠেছিলাম। লাস্ট অবধি উঠতে কষ্ট তো ভীষণ হচ্ছিল, কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমার মেয়ে কিন্তু প্রায় পুরোটাই হেঁটেই উঠেছে। মাঝে মধ্যে একটু কোলে নিয়েছি ওকে, কারণ আমাদের মনে হচ্ছিল যে ওর কষ্ট হবে তাই জন্য, বাট ও না প্রায় পুরোটাই হেঁটে উঠেছে একদম ফার্স্ট টু লাস্ট। মানে মাঝে মধ্যে কোলে নিচ্ছিলাম, কিন্তু ও জোর করে নেমে যাচ্ছিল কোল থেকে। তো মানে আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছিলাম এটা ভেবে। তো যাই হোক, ওভারঅল রক গার্ডেনের অভিজ্ঞতা আমাদের ভীষণ ভালো। ওই লাস্ট ফাউন্টেনটার কাছে পৌঁছানোটাই মানে একটা ভীষণ কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু একবার পৌঁছাতে পারলে না ভীষণ আনন্দ হবে। আর ও দেখো, ও তো নিজের খেলার তালে ব্যস্ত, ওর তো ক্লান্তি নেই, কিছু নেই, ছোট বাচ্চাদের যা হয় আর কি। এখানেও কিন্তু ওই ড্রেসগুলো ভাড়া পাওয়া যায়, যেগুলো আমরা বাতাসিয়া লুপে নিচ্ছিলাম। প্রাইস কিন্তু সেম, রেন্টের প্রাইস সেম। এখানেও কেউ যদি বাতাসিয়া লুপে না যাও, এখানেও কিন্তু তোমরা রেন্টের ড্রেস নিয়ে তোমরা কিন্তু হচ্ছে পিকচার্স তুলতে পারো। এখানেও সেই ফ্যাসিলিটিটা আছে, এটা আমরা দেখলাম। তো যাই হোক, অনেকেই কিন্তু এখানে ড্রেস রেন্টে নিয়ে ছবি তুলছিল। আমরা তো গার্ডেন থেকে ফেরার পথে রাস্তায় কিন্তু প্রচুর চা বাগান দেখতে পাবে। পার্টিকুলার এই জায়গাটা যেন ভীষণ সুন্দর লাগছিল দেখতে, চারিধারের অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছিল একসাথে। তো আমরাও একটু নেমে চারিদিকটা ভালো করে দেখলাম, উপভোগ করলাম, ছবি তুললাম। আর হ্যাঁ, তারপরে কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা রোপওয়ের ওদিকে যাব, কিন্তু গিয়ে জানতে পারলাম যে রোপওয়ের টিকিট আর্লি মর্নিং থেকে দেওয়া শুরু হয়, মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে শেষ হয়ে যায়, তারপরে টিকিট পাওয়া যায় না। তো যাই হোক,
হোক, রোপওয়েটা তো এবারের মতন হলো না, পরের বারের জন্য তোলা থাকলো। তবে ওখানে গিয়ে কিন্তু একটা খুব সুন্দর জিনিস দেখতে পেয়েছি। কি বলো তো? আচ্ছা, তোমাদের শাহরুখ খানের मैं हूं ना সিনেমাটা মনে আছে? मैं हूं ना সিনেমার শুটিং স্পট। হ্যাঁ, मैं हूं ना সিনেমাটা কিন্তু এখানেই শুটিং হয়েছিল, এই স্কুলেই। কে কে বলতে পারবে বলো তো স্কুলটার নাম কি? আমাকে কিন্তু কমেন্টে জানিও স্কুলটার নাম কে কে বলতে পারছো। তো যাই হোক, ওখানে দেখে নিয়ে তারপরে আমরা চলে গেলাম লাঞ্চ করতে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। মোটামুটি তখন 1:30 মতো বাজছিল। স্কুলের ঠিক অপোজিটেই, ওখানটাতেই রোপওয়ে অফিসের ঠিক পাশেই এই হোটেলটা। খাবার দাবার ভীষণ সুন্দর, একদম টাটকা গরম খাবার দিচ্ছিল। তো এইখানেই খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম। কিন্তু টয়লেটেরও সুবিধে আছে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, নেক্সট স্পটগুলো ঘুরে দেখবো।